আসসালামু আলাইকুম। শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানর তৃতীয় খণ্ড, পর্ব 63। লেখিকা ডায়না ইমরোজ লাকি। মীর দ্রুত পায়ে দোতলা পেরিয়ে নিচতলায় নামার জন্য সিঁড়িতে পা ফেলতেই রাফিদ তার সম্মুখে হাজির হল। মীর হোঁচে খেয়ে দাঁড়াল। রাফিদ বলল, এত ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছিস? মীর রাফিদকে ঠিক করে দেখল, যেন বহু বছর পর তাদের দেখা। রাফিদকে ঠিকঠাক দেখেও মীর বলল, তুই ঠিক আছিস? আমি ঠিকঠাক তোর সামনে দাঁড়িয়ে আছি, আর তুই জিজ্ঞেস করছিস ঠিক আছি কি না? আশ্চর্য, কি হয়েছে তোর গু? মীর গোপনে হাফ ছাড়ল। ঘাট ঘুরিয়ে বুলবুলকে দেখে বুলবুল গাল ফুলিয়ে বলল, আমি সত্যি বলেছি, রাফিদ দাদা কোথাও বের হয়েছিল। মীর আবার ঘুরল রাফিদের দিকে। রাফিদ কপাল ভাঁজ করল। তার এই কপাল ভাঁজ করার অভ্যাসটা এসেছে আমজাদ এর থেকে। তিনি কপাল ভাঁজ করলে অতি সহজে তা মলিন হয় না। আমি মাস্টার বাড়ি গিয়েছিলাম, বাবা পাঠিয়েছে উনাদের মায়ের বিয়ের নিমন্ত্রণ করতে। গিয়েছিলাম। কিছু হয়েছে? তেমন কিছু না, তোকে নিয়ে বের হতে চেয়েছিলাম। বাড়ি ভর্তি অতিথি, ভেবেছি নিরিবিলি কোথাও গিয়ে বসি। মীর মিথ্যে অনুভূতিটাকেও সত্যর মতো উপস্থাপন করল। চল, রাফিদ পথ ছেড়ে বলল। না, এখন আর ইচ্ছে করছে না বলে একবার তাকাল বৈঠকখানার দিকে। বেশ সুন্দর করে সাজানো সবকিছু। ছোট্ট ছোট্ট বাচ্চাদের ছোটাছুটি, দল বেঁধে বসা মহিলাদের আড্ডা, তার মাঝে পান। পিকদানিতে পিক ফেলছে, আবার পান মুখে ভরছে। কেউ হাতে মিষ্টি নিয়ে একে ওকে খাওয়াচ্ছে। সোফার অন্য পাশে গোলাকার পালঙ্ক, রাজকীয়ভাবে সাজানো। পাংককের মাঝে মেহেন্দি সাজানো। কিছু মেয়েরা একে অপরের হাতে মেহেদি লাগাচ্ছে। কারো কণ্ঠ থেকে ভেসে এল, যার বিয়ে তার খবর নেই, আর আমরা আগেভাগেই মেহেদি লাগাচ্ছি। শব্দটি ভেসে এল মীরের কানে। রাফিদ ও শুনল। সে বুলবুলকে সে উদ্দেশ্য করে বলল, মায়া এখনো নিচে আসেনি। না দাদা, মালকিন ডাকতে গেছিল, বলছে পরে আসবে গু। বলতে না বলতেই মায়াকে তার ঘর থেকে বের হয়ে নিচে আসতে দেখা গেল। পরনে লাল রঙের শাড়ি, গলায় গহনা, হাতে চুড়ি। চিকমিক করা দেহের সাথে খোলা চুলে যেন তার সৌন্দর্য গলে গলে উপচে পড়ছে। সাথে তৃষ্ণা। অন্যান্য বান্ধবীরা। গড়ি তার ডান দিকে। অবশ্য সে মেহেন্দি অনুষ্ঠানে থাকতে চায়নি, মায়া জোর করে রেখেছে। তার মায়ের শরীরটা আজকাল ভীষণ খারাপ। তবু মায়া অনুরোধ করাতে তার মায়ের থেকে অনুমতি নিয়ে এসেছে কিছু সময়ের জন্য। মীর দেখল মায়াকে। নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে রইল। কোনো অঙ্গভঙ্গির সাথেও আজ মায়াকে রাগানোর চেষ্টা করল না। রাফিদ ও সে পথ ছেড়ে দেয়। মায়া তাদের সামনে থেকে যেতে একবার আর চোখে মীরকে দেখল। মীরও তাকিয়েছিল। দুজনের চোখ একই সাথে দৃষ্টি বিনিময় করল। আমজাদ চৌধুরী গ্রামের কিছু ব্যক্তিবর্গের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলেন হাসি মুখে। হঠাৎ চোখ পড়ে মায়ের দিকে। তার কথা থেমে গেল। আটকে যায় শব্দ। দুচোখ ভরে শুধু মায়ের মলিন মুখখানি দেখল। গুটি গুটি পায়ে এই তো উঠোনে দৌড়াচ্ছিল সেদিন। আদো আদো কথা বলে সারাদিন মাথা খেয়ে নিত। কোথাও আমজাদ রওনা হলে মায়া আগেভাগে তৈরি হয়ে সদর দরজার সামনে দাঁড়িয়ে থাকত। আর শর্ত দিত, আজ আমাকে না নিয়ে গেলে তোমাকেও যেতে দেব না। তার সেই ছোট্ট রাজকন্যা আজ অনেক বড় হয়ে গেছে। পরের বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আলাদা একটা পরিচয় তৈরির যেন আয়োজন চলছে। আমজাদের দুচোখ বেয়ে অঝোর বৃষ্টির মতো জল গড়িয়ে পড়ল। তার চোখের জল দেখলেন থমাসন। তিনি আমজাদ এর কাঁধে সান্ত্বনা স্বরূপ হাত রেখে বললেন, কি তোমাকে আজকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো শব্দ নেই? কিছু বলার নেই। প্রতিটি মা বাবার জন্য এই দিনগুলো খুব কষ্টের হয়, বিশেষ করে বাবাদের কাছে। শুনেছি বাবারা মেয়েদের একটু বেশিই ভালোবাসে। আমার মেয়ে সন্তান নেই, তবু আমি উপলব্ধি করতে পারছি। থমাসন মৃদু হেসে থামেন। ফের বললেন, কি যদিও আমি আমার মীরকে অনেক ভালোবাসি। ওই যেন আমার মেয়ে এবং ছেলে। কি বলে একবার ঘুরে তাকাল মীরের দিকে। শালুক অতিথিদের আপ্যায়ন এর কাজে ব্যস্ত ছিলেন। চোখ পড়ে মায়ের দিকে। আজ মায়া প্রথমবার লাল শাড়ি পরেছে। ববু লাগছে। শুধু যেন ঘোমটার খামতি। হয়তো আগামী পরশু সেই বু সাজে দেখার দিনটিও চলে আসবে। শালুক ফিরে তাকাল আমজাদের দিকে। তার অভিব্যক্তি দেখছেন। মনে হচ্ছে যেন তিনি ভেঙে পড়ছেন।
একই সাথে যন্তন দেখছেন মায়কে। রাফিদ ঠোঁট বাঁকিয়ে হাসল মায়ের দিকে চেয়ে। তার হাসি যেন বলতে চাইছে সেই ছোট্ট বোনটি আজ পরের ঘরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। ভালো থাকুক ও। রাফিদ আড়ালে চোখ মুছে। দোতলার রেলিং পাশে দাঁড়িয়ে আছেন কাবির। তিনি চৌধুরী বাড়ির সকলকে পরপর তাকিয়ে দেখছেন। আহির ফিরে এসেছিল সন্ধ্যার দিকে। আজ বাড়ি ফিরে সে কারো সাথে কথা অবধি বলেনি, খাওয়া দাওয়া করেনি। অরুণ খেয়েছিল, আহিরকে বারবার ডেকেছিল খেতে, যায়নি। মীর ও রাফিদ এর সাথে কথা বলেনি। রাফিদ তখন তার পিছু পিছু ঘর অবধি এসেছিল। আহিরকে চুপচাপ দেখে জিজ্ঞেস করেছিল, কি হয়েছে, কেস কতদূর? সমাধানের খুব কাছের বলে চেয়ারে ধপ করে বসে পড়ে এক গ্লাস জল খেয়েছিল। পুনরায় বলেছিল, আমাকে একা কিছুক্ষণ ছেড়ে দে। রাফিদ তখন আহিরের ব্যবহারে বিস্ময়ে তাকিয়েছিল শুধু। দ্বিতীয়বার কোনো প্রশ্ন না করে চলে যায়। সেই সময়ের পর আহির সবেই ঘর থেকে বের হয়েছে। পরনের শার্ট প্যান্ট পাল্টে পাঞ্জাবি পায়জামা পরেছে। শীত ঠেকাতে একটা মোটা শাল জড়িয়েছে। সেও এসে রেলিং এর কাছে দাঁড়ায়, দুহাত আলতো ছোঁয়াতে রেলিং এ রাখে। পাশে এসে দাঁড়াল অরুণ। আহিরের দৃষ্টি অনুসরণ করে ও তাকাল নিচে মেহেন্দি পালঙ্কে। সেখানে কিছু মেয়েরা। আহির ঠিক কাকে দেখছে, অরুণ তাকে খুঁজছে। আহির দেখছে গৌরীকে। গৌরী মায়ের সাথে হাসি মুখে কথা বলতে বলতে দুজনে উপরের দিকে তাকা। গৌরী দেখল আহিরকে। মায়া তাকায় মীরের দিকে। পরক্ষণেই চোখ সরিয়ে ফেল গৌরী। মায়ার বা হাতটি তখন একজন ধরল মেহেদি লাগানোর জন্য। হাতের তালু থেকে নকশা শুরু করল। কাঠির সাথে মেহেদি লাগিয়ে থেমে যায় মেয়েটি। মায়াকে জিজ্ঞেস করল, আপনার হবু স্বামীর নাম কি? তার প্রথম অক্ষর থেকে একটা নকশা তৈরি করি। মায়া মীর এর দিকে চেয়ে থাকায় বেখেয়ালিভাবে বলল, মীর। মেয়েটি মীর এর প্রথম অক্ষর থেকে নকশা শুরু করে। পাশ থেকে মেয়েরা বলাবলি করছে, মেহেদির রং যত গাঢ় হবে স্বামী কিন্তু ততই ভালোবাসবে। বলে বলে ওরা হাসিতে মেতে উঠছে। ওদের হাসির কারণ মায়া ব্যাখ্যা করতে পারছে না। ভাবে, কিভাবে এত আনন্দ ওদের মনে, যদি আজকের দিনে আমিও এভাবে হাসতে পারতাম। মনে মনে বল আক্ষেপের সুরে। তার মুখে এতটুকু হাসি নেই। ইচ্ছে করেও ফোটাতে পারছে না। মীর সিডির সাথে গা হেলিয়ে দাঁড়িয়ে আছে। মায়া গৌরীর সাথে কথার ফাঁকে ফের তাকাল মীরের দিকে। মীর হাতের ইশারায় মায়াকে বোঝাল, হাসো, হাসলে তোমাকে সুন্দর দেখায়। মীর এর ইশারায় মায়া হেসে ফেল। ভাবতে তার কষ্ট হচ্ছে, দুদিন পর থেকে আর সে মীরকে দেখবে না, কথা হবে না। সেও হয়তো মোহিনীকে বিয়ে করে বিদেশে চলে যাবে। কষ্ট হচ্ছে। এরূপ ভাবনা মনে জাগ্রত হলেই যেন মায়া ভেঙে পড়ে। টৈটুম্বর করে জল পড়ল মায়ের চোখ থেকে। অরুণ কিছুক্ষণ পর বুঝতে পারল আহির কাকে দেখছে। মিষ্টি রঙের থ্রিপিস এর উপর কালো শাল পরনের মেয়েটির দিকে। গৌরী আজ মিষ্টি রঙের থ্রিপিস পরেছে। অরুণ আহিরের দিকে তাকিয়ে বলল, স্যার, আপনি ওই মিষ্টি মেয়েটাকে দেখছেন কেন? দেখছি না, ভাবছিলাম। কি ভাবছিলেন? আমার সাথে বলুন। আমিও ভাবি, ওইসব ভাবনা সবার কাছে বলা যায় না। এক কাজ করো, মিষ্টি রঙের থ্রিপিস পরা মেয়েটিকে চুপিসারে বলবে আমি ছাদে ডাকছি। বলতে পারবে? এটা কোনো কাজ হলো? আমি এই যাব, এই আসব। আহির ছাদে চলে গেল। বুলবুল মেয়েদের কাছে গেল। গোলাকার হয়ে ওরা মেহেদি লাগাচ্ছে। গৌরী সাজানো পালঙ্কের একটু মাঝেই বসা। জোর গলায় ডাকলে সবাই শুনবে, কিন্তু চুপিসারে বলারও কোনো পথ পাচ্ছে না অরুণ। অপেক্ষা করছে কখন গৌরী পাশে আসবে। শুধু ঘুরছে পালঙ্কের পাশে। এক পর্যায়ে গৌরী পাশে এল। অরুণ তখন সবার নজর এড়িয়ে বলল, আপনাকে আমার স্যার ছাদে ডাকছেন, তাড়াতাড়ি আসুন। কি বলে অরুণ সরে গেল। গৌরী একবার অরুণের দিকে, দ্বিতীয়বার মায়ের দিকে চেয়ে বলল, আমি আসছি বলে গৌরী শালটা ভালো করে পেঁচিয়ে চলে গেল ছাদে। আজ রূপলি চাঁদ উঠেছে। তারারা ঘর বেঁধেছে দলে দলে। ছাদে মৃদু বাতাস বইছে। আকাশের দিকে তাকালে দেখা যায় চাঁদের গা ঘেঁষে মেঘ উড়ে যাচ্ছে। ছাদে মশাল জ্বলছে। বাল্বের আলো কোনো কারণে নেভানো। সেই ক্ষুদ্রময় সোনালি আলোতে আহিরকে দেখা গেল। ছাদের পূব পাশে দাঁড়িয়ে আছে, হাত দুটো পেছনে রেখে। আজ তাকে সাদা পাঞ্জাবিতে সুন্দর দেখাচ্ছে বলে গৌরী নিশ্চিত করল। সুঠামদেহী সুশ্রী চেহারার আহির মির্জা গত কদিন গ্রামে থেকে যেন তার গায়ের রংটা একটু কালচে হয়েছে। তাতে যেন তার সৌন্দর্য আরও বেড়ে গেল। চঞ্চলতা যেন আজ আর তাকে ছোঁয়নি।
গুরুগম্ভীর মুখ নিয়ে কি যেন কি আকর্ষণ নিয়ে দেখছে। গৌরী গিয়ে তার পাশে দাঁড়াল। আহির তার উপস্থিতি টের পেয়ে বলল, চাঁদটা সুন্দর না? একটা প্রশ্ন, একটা উত্তর, শেষে দুজনেই চুপচাপ। গৌরীর বাড়ি ফেরার তারা, তাই উসকুস করছে। আহির তার অস্থিরতা দেখে বলল, ছুটে পালাতে চাইছ যেন? মা বাড়িতে একা আছেন, আমাকে জলদি ফিরতে হবে গু। যদি এত তাড়াই ছিল তবে আসলে কেন? আহিরের কণ্ঠ কিছুটা কঠিন কিছুটা নরম, দুই দিক মেলানো। গৌরী বিব্রতকর অবস্থায় পড়ল। মনে হচ্ছে যেন তাকে অপমান করা হচ্ছে। মায়া খুব করে বলেছিল তাই এসেছি গু। জীবনে অন্যর নয়, নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দিতে হয় গু। আমি সর্বদা আমার সিদ্ধান্তকেই মূল্য দেই গু। আহির তার পায়ের স্থিরতা কাটাল, পায়চারি শুরু করল গৌরীর চারপাশে। গৌরী চুপসে গেল অকারণে। সে গলা নত করে বলল, এভাবে আমার চারপাশে ঘুরছেন কেন? কেউ চলে আসবে, যা বলার জন্য ডেকেছেন তা দ্রুত বলুন গু। আহির থেমে গেল। গৌরীর সামনে ঝুঁকে বলল, শোনো মিস সারওয়ারি, তোমার চোখে ভয় মানায় না, মানায় তেজ, রাগ। মিস সারওয়ারি শব্দটি গৌরীর চারপাশে প্রতিধ্বনিত হচ্ছে বারবার। মাথা তুলে ডাগর ডাগর চোখ দুটো ছুড়ে দেয় আহিরের দিকে। ঠোঁট দুটো কেঁপে উঠতে চেয়েছিল বটে, গৌরী থামিয়ে নিজেকে দমিয়ে নিল। আহির সোজা হয়ে দাঁড়াল, ঠোঁট কুঁচকে হেসে বলল, অবাক হচ্ছ নিশ্চয়ই। তোমাদের পদবি কিভাবে জানতে পারলাম? আহির দীর্ঘ দম ছেড়ে আবার ছাদের পাশে গেল। তুমি আমার সাথে মিথ্যে কেন বলেছ? তুমি গৌরী নও, তুমি জেসিয়া সারওয়ারি। তাহলে কেন মিথ্যা পরিচয়ে ঘুরে বেড়াচ্ছ? গৌরী থমথমে পরিস্থিতিতে পড়ল যেন। চারপাশে কাঁটা ছড়িয়ে পড়েছে, যেদিকে দৌড়ে দিবে সেই বিষাক্ত কাঁটা যেন তার পায়ে বিঁধবে। তার শ্বাস প্রশ্বাস ওঠানামা করছে। আহির গৌরীর সামনে গেল, স্বাভাবিক ভঙ্গিতে বলল, শান্ত হও। তুমি আমার কাছে মিথ্যে বলেছ। আমি রাগ করিনি। আমি আহিরকে তোমার সাথে রাগ করার, অভিমান করার? গৌরী কোনো কথাই বলতে পারছে না। রেলিং ঘেঁষে বসে পড়ল মেঝেতে, হাত পা এক করে নিজেকে যেন গুটিয়ে নিল। চোখ থেকে জল পড়তে শুরু করল। আহির তার কান্নার পুরোপুরি কারণ, ব্যথা এখন পর্যন্ত ধরতে পারল না। সেও বসে হাঁটু গেড়ে গৌরীর সামনে। চুপ করে কেন আছো? কিছু তো বলো। কাঁদছ কেন? তুমি তোমার আসল নাম কেন লুকিয়ে রেখেছ? গৌরী অশ্রুসিক্ত নয়নে বলল, আমার বাবার জন্য। কি করেছিলে উনি? বিশ্বাসঘাতকতা। কেন? বাবা হয়ে মেয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল? গৌরী আহিরের আদুরে কণ্ঠ শুনে বাঁধভাঙা নদীর মতো কেঁদে উঠল। আজ যেন তার সমস্ত জমা কষ্টগুলো ভেসে উঠছে। আহিরও গৌরীর সাথে তালে তাল মিলিয়ে মেঝেতে বসল। দ্বিধা নিয়ে গৌরীর হাত দুটো ধরল। এরপর বলল, নির্দ্বিধায় আমার সবটা বলতে পারো। আমি তোমার বিশ্বাস ভাঙ্গব না গে। যে বিশ্বাস ভাঙ্গার সেই তো ভেঙে দিয়েছিল। কে সে? আমার বাবা গু। খুলে বলো সবকিছু। আর তোমার বাবা মারা গিয়েছিলেন কিভাবে? আত্মহত্যা নাকি খুন? খুন হয়েছিল। কে তোমার বাবাকে মেরেছে? আমি সেই পুরানো দিনের কথা মনে করতে চাই না। কষ্ট হয় গে। কখনো কখনো ফেলে আসা স্মৃতিতে নাড়া দিতে হয় জেসিয়া। আহিরের মুখে জেসিয়া নামটা শুনে গৌরী মাথা তুলে তাকাল তার দিকে। আহির শান্ত গলায় বলল, এভাবে দেখছ কেন? নিজের আসল নামটা এত বছর পর শুনে নিশ্চয়ই অবাক লাগছে। এবার বলো, কি করেছিলেন তোমার বাবা, আর কেনই বা তাকে অন্যর হাতে প্রাণ দিতে হলো? আমার মাকে ঠকিয়েছিল। আমার মা বরাবরই নরম মনের মানুষ ছিলেন, আজও তাই। কিন্তু তখন যেন উনি একটু বেশিই নরম ছিলেন। কেউ অতি সহজে ভুলিয়ে ভালিয়ে নিতে পারত। ঠিক সেভাবেই আমার মায়ের সরলতার সুযোগ নিয়েছিলেন তিনি। মা একসময় ছিলেন সুদর্শনা নারী, যে কেউ অতি সহজে প্রেমে পড়ে যেতেন। সেদিন আমার বাবাও আমার মায়ের প্রেমে পড়েন। আমার মা মধুবনপুর গ্রামে থাকতেন, শহরের নিকটবর্তী গ্রামে। পহেলা বৈশাখে গ্রামে মেলা বসে। সেখানে মা যান গ্রামের মেয়েদের সাথে ঘুরতে। আর ঠিক সেদিন আমার বাবাও শহর থেকে মায়ের গ্রামে যান ঘুরতে। মাহতাব সারওয়ারি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন, উচ্চ বংশের ছেলে। আমার মাকে দেখে সেদিন প্রেমে পড়েন উনি। মা গ্রামের মেয়ে ছিলেন বলে শহুরে কারো সাথে মিশতে অভ্যস্ত ছিলেন না। এরপরও বাবা সেদিন মায়ের সাথে কথা বলেন। গৌরী থামে সেকেন্ড কয়েকের জন্য। এরপর আবার বল, বাবা মায়ের জন্য মধুবনপুর গ্রামে কিছুদিন থেকে যান।
এক পর্যায়ে নানার কাছে বিয়ের প্রস্তাব দেন উনি। শহুরে ছেলে, তার উপর টাকাওয়ালা। নানা রাজি হয়ে যান। বিয়ে হয় তাদের। বিয়ের প্রায় 1 বছর পর মা বুঝতে পারেন বাবা আর আগের মতন নেই। পরিবর্তন হয়ে গেছেন মানুষটা অনেক। এভাবে কিছুদিন চলতে থাকার পর মা বাবার বন্ধুর থেকে জানতে পারে উনার প্রথম স্ত্রী সন্তান আছে। আর সে তাদের কাছেই ফিরে গেছেন গু। মানে প্রথম স্ত্রী সন্তান থাকার পরেও আবার কেন বিয়ে করলেন? প্রথম স্ত্রীর সাথে মনোমালিন্য হয়েছিল। তার উপর জিদ করে আরেকজনকে বিয়ে করে প্রতিশোধ নিলেন। আর সেই অন্যজন আমার মা। এরপর ঘুরে ফিরে আমার বাবা চলে গেলেন আমার মাকে ফেলে। আর ঠিক সেই সময় আমি মায়ের গর্ভে ছিলাম। বাবার দেয়া কিছু গহনা ছিল, সেইগুলো বিক্রি করে মা চলতেছিলেন। যতদিন না আমি পৃথিবীতে এসেছি ততদিন অবধি মা খুব কষ্ট করেছিলেন। এরপর আমি দুনিয়াতে আসার পর অন্যর বাসায় কাজ করা শুরু করে। ধীরে ধীরে আমিও বড় হতে লাগলাম। মা আমাকে শহরের একটা ছোটখাটো স্কুলে ভর্তি করেন। কিন্তু এরপর আর শহরে থাকা সম্ভব হয়নি। চলে আসি আলিমনগর। নানার বাড়ি ফিরে গেলে হয়তো নানান কথা শুনতে হতো। মা আর কলঙ্কের বোঝা শীতে রাজি ছিলেন না। গিয়ে তোমার এত সুন্দর নামটাকে রাখে? বাবা বিয়ের পর মাকে বলেছিলেন তোমার মেয়ে হলে এই নাম রাখব। আমি উনাকে ঘৃণা করি, তাই উনার নাম পদবি ব্যবহার করি না। গে লোভ কোনো নারীকে টাকার কাছে নয়, বরং একজন সৎ পুরুষের হাতে তুলে দিতে হয়, যে তাকে ভাত কাপড়ে কষ্ট দিলেও বেইমানি করে অন্তরে দাগ লাগাবে না। বল আহির। গৌরীর হাত দুটো ছেড়ে দিল। আচ্ছা, তোমার বাবাকে খুন কে করেছে? আর তুমি তোমার আসল নাম পরিচয় লুকিয়ে রাখতে কেন? লোকের প্রশ্নের ভয়েও। দ্বিতীয় প্রশ্নের উত্তর কিন্তু মিলেনি। আমার বাবার জন্য মা রোগে ভুগছেন, হয়তো তার জীবনের শেষ ঘণ্টা বাজছে। আজকের এই করুণ দশার জন্য বাবা দায়ী কি? থেমে আবার বলল, কথায় আছে না, অসৎকর্মের ফল এবং কাউকে ঠকানোর ফল একদিন পেতে হয়, তেমনি আমার বাবাও পেয়েছিলেন। উনার প্রথম স্ত্রীও উনাকে ছেড়ে চলে যান। এরপর তার সন্তানেরা জোর করে সমস্ত সম্পত্তি উনার থেকে লিখিয়ে রাস্তার ফকির বানিয়ে দিয়েছিল। টাকার বেশ অহংকার ছিল, সময়ে সেটাও শেষ হয়ে যায়। সবকিছু হারিয়ে উনি ফিরে এসেছিলেন আমাদের কাছে। মায়ের কাছে ক্ষমা চেয়েছিলেন, কিন্তু মায়ের তীব্র ঘৃণা পারেনি তাকে ক্ষমা করতে। বাড়ির সামনে পড়ে থাকতেন। মা কথা বলতেন না, আমিও না। এভাবে একদিন মদ খেয়ে বাড়ি ফিরে মায়ের সাথে যাতা ব্যবহার করে সেদিন আর আমি সহ্য করতে পারিনি। উনার মাথায় ইট দিয়ে আঘাত করেছিলাম। উনি তখনই মারা যান। আমিও বুঝে উঠতে পারিনি সে মারা যাবেন। পাড়ার লোকদের কাছে মিথ্যে বলেছিলাম বাবা কাজ থেকে ফিরেছেন। এরপর কিছু লোক এসে এক রাতে বাবাকে নিয়ে গিয়ে মেরে ফেলেন। আহির কিছুক্ষণ থম মেরে বসে থাকল। দমকা হাওয়াতে তার স্তব্ধতা ভেঙে যায়। ক্লান্ত কণ্ঠে বলল, দুনিয়াতে সবথেকে অসহায় ব্যক্তিকে জানো, যে অন্যর মনে আঘাত দিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, আর শেষ বিদায় নেয়ার আগে সেই মানুষটির কাছে ক্ষমা চাইতে না পারা। আহির বিরতি নিয়ে আবার বলল, আমি ভাবি সেই নারীর কথা, যে নারীর কোমল মনে সে এতটাই তীব্র আঘাত করেছিল, এরপর সেই নারীর কাছে ক্ষমা চেয়েও আর ক্ষমা পেল না। নিজের স্ত্রীর মনে কষ্ট দিয়ে কেউ ভালো থাকে না। দুনিয়ার বুকে প্রতিটি নারীর স্বামী হোক, তবে বেঈমান প্রতারক স্বামী কারো না হোক। একটি ফুলের মতো মেয়ের জীবন নষ্ট না হোক। গৌরী চুপচাপ। সময় গড়াচ্ছে। আহির বলল, একজনের উপর জিদ করে অন্যর জীবন নষ্ট করা মানুষগুলো কখনো ভালো থাকে না। কিছু সুখ ক্ষণিকের হলেও চিরস্থায়ী হয় না, যদি সেই সুখটা অন্যায়ের হয়। গল্পটা কেমন লাগবে অবশ্যই বলে যাবেন।